আর বলো না ওই মাগির কথা। বলি অনেক টাকা আমি খুইয়েছি ও মাগির পেছনে। ওই বুড়ি হলো আসল জগরাটে। ওর দাপটে তো অত বড় বুড়ো ছেলেরও টু শব্দটি করার জো নেই। তীর্থ ধর্ম করেছো? এবার কোথাও যাবো ভাবছি বাবা। চিরজন্ম কেটে গেল এই বাঁশ বাগানের ডোবা আর গাঙের ঘাটে। এইবার একটু বিদেশটা দেখবো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বুধোর মায়ের মৃত্যু। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধোর মায়ের মৃত্যু। বুধ মণ্ডলের মায়ের হাতে টাকা আছে, সবাই বলে। বুধ মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে। এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না খেয়ে মারা গেল, কিন্তু বুধ মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধোর টাকা, ধান সবই ওর মায়ের, বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধ মণ্ডলকে চুপ করে থাকতে হয়, যদিও তার বয়স হলো এই 47। ওর মার বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অন্তত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি এখনো ঠিক তেমনি আছে। আসলে অনেক কাল পরে আমি আবার দেশে এসে বাস করছি কিনা, তবে তার মাথার চুলগুলোই যা পেকেছে। অনেক দিন আগের কথা মনে পড়ে। হরি রায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেল বেলা তেঁতুল গাছের ছায়া দীর্ঘতর হয়ে হরি রায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয়, নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্জে এসে হরি রায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে পৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম। চণ্ডী মুখুজ্জে জবাব দিলেন, আর বলো না ওই মাগির কথা। বলি অনেক টাকা আমি খুইয়েছি ও মাগির পেছনে, বুঝেছ? তার জবাবটা আমার আজও বেশ মনে আছে। একটু বেশি পাকা ছিলাম বয়সের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়স বাড়লে শুনেছিলাম বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বাল বিধবা। ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলায় ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে, এইরকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়স 40-এর কম, কিন্তু তখনও তার বেশ চেহারা, আঁটো সাঁটো গড়ন, মাথায় এক ঢাল কালো চুল। আমার বাবার বয়সী গ্রাম শুদ্ধ লোকের সে ছিল প্রণয়িনী। তারপর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে, সেই এক চেহারা,
এতটুকু টসকায়নি কোনোদিন। দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাশ করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়ায় সেবার আবার গ্রামে এসে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। একদিন তাকে জিজ্ঞেস করলাম, বলি সেই বুধোর মা বেঁচে আছে? হ্যাঁ, খুব। কাল ঘাটে দেখলে না? কই না। আজ দেখো, এখন তার মাথার চুল এখন পেকে গিয়েছে বলে তুমি চিনতে পারোনি। দুই এক দিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনিই আছে যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলি সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন ৭০-৭২ বছর বয়সে মুখের চেহারা বদলায়নি, এও কি কখনো সম্ভব? তবে তারা বুধোর মাকে দেখেননি। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালের বুধোর মায়ের মাথায় এখন যেন সাদা পরচুলা পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবার দিন আমার ঠিক এমনিই মনে হলো। পরে কিন্তু বুঝলাম না, তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হলো, হায় রে কালীপদ দাদু আর চণ্ডীদাস জ্যাঠার দল, আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুন্ডু ঘুরিয়ে দিতে পারত ওই বুধোর মা। কত পয়সাই এক সময়ে তোমরা যে খরচ করে গিয়েছ ওর পেছনে। বললাম, এসো বুধোর মা, কি মনে করে? অনেকদিন পরে তোমায় দেখলাম। আর বাবা, গায়ে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এই এখন একটু সামলেছি, তাই হেঁটে বেড়াচ্ছি। ও, তা তোমার হাতে কি? গোটা কয়েক কাগজি লেবু। বলি কি, যাই দিয়ে আসি। তুমি আর আমার পঞ্চা 2 মাসের ছোট বড়। তুমি হলে গে ভাদ্র মাসে আর পঞ্চা হলো গে আষাঢ় মাসে। তা সে আমায় ফেলে চলে গেল। হ্যাঁ, পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, তা ধরো 3-4 বছর হলো। গায়ের যাকে জিজ্ঞেস করি কেউ ওকে ভালো বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ। দাশু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? পাতপ্পের নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, জ্বলছে না ভালো, অনেক হারিয়ে এবার কাঁচা আসবে, কাঠের তো অমিল দা ঠাকুর। তোরা কি কাঠ দিয়ে পণ জ্বালাস না পাতা দিয়ে? শুধু পাতা কি আর জ্বলে? দা ঠাকুরের যেমন কথা। হ্যাঁ রে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? ওই বুধোর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। ও, বুধোর বউ বুঝি ঝগড়াটে? না দা ঠাকুর, ওই বুড়ি হলো আসল ঝগড়াটে। ওর দাপটে তো অত বড় বুড়ো ছেলেরও টু শব্দটি করার জো নেই। তার ছেলের বউয়ের সব মুঠোর মধ্যে পুরে বসে আছে বুড়ি। টাকা করি, ধানের গোলা সব হলো ওই বুড়ির নামে। কাজেই ছেলে একেবারে জুজু হয়ে থাকে। ও হলো গিয়ে চিরকালের খারাপ মাগি। বলি, স্বভাব চরিত্র তো ভালো ছিল না কোনো কালে। ঠেকার আসে কি অমনি দা ঠাকুর? ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে না, সেই পঞ্চা? হ্যাঁ, সেও তো ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এই গা থেকে উঠে গিয়ে ওই হিং নাড়ায় গিয়ে বাস করেল। একটা বড় বউটার সঙ্গে তো শুধু ঝগড়া আর ঝগড়া। বুধোর মার দাপটে এ পাড়া একেবারে কাঁপে দা ঠাকুর।
আমাদের তো কারোর কিছু বলবার জো নেই, সবারই তো কিছু না কিছু ধার আছে ওর কাছে, তাই ভয়ে আর কেউ কিছু বলতে পারে না। কেন? কাঁচা বাচ্চা নিয়ে ঘর করে সবাই দা ঠাকুর, দরকারে অদরকারে দানের জন্য ওই বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্য হাত পাততে হয়। পাড়া শুদ্ধ সকলের মহাজন কিনা, কেডার কথা বলতে যাবে। পৌষ মাসে সেবার আমার জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে, বুধোকে বলেন দা ঠাকুর, ওর গোলায় জায়গা আছে। তবে ওর মা অবশ্যই। বুধোর মাকে গিয়ে বললাম সোজাসুজি, ওগো, আমার দুটো ধান রাখবে তোমার গোলায়? আমার গোলায়? আমার গোলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? তা কতটি ধান? এই 20-4-5 হবে। না না, রেখে তোমায় দিতেই হবে, এত ধান নষ্ট হয়ে যাবে তোমার গোলা থাকতে। বুধোর মা হেসে বললে, থা রেখে দিয়ে যাও, তবে চোরে কি দূরে নষ্ট করলি আমারে দায়ী করতে হবে না তো, হ্যাঁ বাবা ঠাকুর? হায় কালীপদ দাদু, তুমি বেঁচে থাকলে হয়তো ওর হাসিটা এত বয়সেও মাঠে মারা যেত না। ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনো ওকে বুড়ি বলা চলে না, অন্তত বুড়ি বলতে যা বোঝায় তা ও নয়। বেশ দোহারা চেহারা, লম্বা আঁটোসাঁটো গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়। ঢিলেঢালা হয়ে গিয়েছে শরীর, তবু মুখের চেহারা এখনো আশ্চর্য রকমের ভালো, এত বয়সেও। গর্ব ও তেজ ওর চাল চলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের উপর জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো। হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধীশ্বরী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনো খেলে, চোখ দেখে তাই মনে হয়। কিন্তু আমার উপর ও এত প্রসন্ন হয়ে উঠল কেন কে জানে। আমার ধানগুলো গোলায় তোলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা পোছা উঠোনে 2-10টা ধান যা ছড়িয়ে পড়েছিল তা নিজের হাতে ঝাড়ন দিয়ে ঝাঁট দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা কি নষ্ট করতে আসে? তুলে রাখো যত্ন করে। দাঁড়াও, আরো দুটো। সব হলো ঠেলা মারা কাজ, মন দিয়ে কি আর কেউ কাজ করে বাজারে? অনেক দিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ে, ভালোই লাগে। বললাম, তীর্থধর্ম করেছ? বুড়ি জিভ কেটে বলে, না, সে ভাগ্যে কি আর আমার হবে বাবা ঠাকুর। কেন, গেলেই হয়, পয়সা কড়ির যা হোক অভাব তো আর নেই। কে বললে বাবা ঠাকুর? পাড়ার ওই মুখ পোড়া মুখ পুরীরা আমার নামে সব না গায়, বলি পয়সা কনে পাবো? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এ গা ছেড়ে কখনো কোথাও গিয়েছো? ওই গঙ্গা স্নান করতে গিয়েলাম কালীগঞ্জে। আড়ংঘাটার যুগল কিশোর দেখনি? না বাবা ঠাকুর, একবার ও পাড়ার বিনু ঘোষের শাওরি ঘোষ পাড়ার সতী মায়ের দোলে নিয়ে যেতে চেয়ে এলো, তা আমার পায়ে ফোড়া হয়ে
সেবার আর যাওয়া ঘটলো না উদ্দেশ্যে। তাও সে অনেক দিনের কথা। তখন আমার পঞ্চা এই এই ধরো 4 বছরের। তা বছর হলো বাবা? তা তো হয়ে গিয়েছে প্রায় 40 বছর। এবার কোথাও যাব ভাবছি বাবা। চিরজন্ম কেটে গেল এই বাঁশ বাগানের ডোবা আর গাঙের ঘাটে, আর ওই মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু বিদেশটা দেখবো। এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধমণ্ডলের শালীর বড় ছেলে ও তার খুড় শাশুড়ির কাছ থেকে ও পাড়ার খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্র বেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরি খণ্ডগিরির শ্যাম শোভা, প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাতে বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি রথ দেখতে। কি করে জানবো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম আমি যাব আর বৈষ্ণব বউ। আমার সঙ্গে যদি যেতেন খুড়িমা। আপনারা তো কখনো পুরী যাননি, বিদেশেও বেরোননি, একা যাওয়া এতটা দূর, বিপদে না পড়েন। তুমি বাবা তোমার জানাশোনা লোককে চিঠি লিখে দাও, আর পান্ডাদেরও চিঠি লেখো কেমন? সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। একদিন কুমোর পাড়ার পথ দিয়ে বিকেলে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধমণ্ডল। বললাম, কিরে, তোর মা ভালো আছে? পা তো নাম আগে বাবু, মা তো চিকেত্তর গিয়েছেন। সে কি, তোর মা গিয়েছে? কই জানি নে তো। কার সঙ্গে? ওই আমার শালি ছেলে আর এক খুড় শাশুড়ি গেল কিনা রথে, ওই তাদেরই সঙ্গে। ও, তা তো আমি শুনিনি। ও পাড়ার খুড়িমা, মানে ওই রামের মা আর শশী বৈরাগীর স্ত্রী, ওরাও তো গেলেন সেদিন, মানে ওরা একসঙ্গে গেলেন। সে বাবু আমি তো শুনিনি, তা হলে তো ভালোই হতো। কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল। ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাঁধা ঘাটের সোপানে খুড়িমা সিক্ত বসনে কাপড় ছাড়বার ব্যবস্থা করছেন। হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশেই ছিল বৈষ্ণব বউ। তাকে বললেন, হ্যাঁ গা বৈষ্ণব বউ, বলি ও কে দেখো দেখি, আমাদের গায়ের বুধর মা না? শশী বৈরাগীর বউ চোখে কম দেখে, সে বললে, না না মা ঠাকুরন, বলি বুধর মা এখানে কনে থেকে আসবে, আপনিও যেমন। এগিয়ে দেখো না একটু, আন্দাজে মারলে তো আর হয় না। না না, ও ঠিক বুধর মা, যাও গিয়ে একবার দেখে এসো দেখি। বুধর মা হঠাৎ সামনে স্বগ্রামের বৈষ্ণব বউকে দেখে হাঁ করে রইল, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলে না। বৈষ্ণব বউ এগিয়ে গিয়ে বললে, বলি দিদি নাকি? ও মা, আমার কি হবে গো, তাই তো বামুন মা বললে। বুধর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি, সে বললে, কে? বামুন মা গো আমাদের, ওই রামবাবুর মা, ওই যে ভিজে কাপড়ে তিনি কাপড় ছাড়ছেন ওখানে। ও মা, বলি তোরা কবে আলি? আর বামুন দিদি তিনি কবে আলেন? ও মা গো, আমি কনে যাব? কি কাণ্ড!
তাই তো দিদি, তোরা যে আসবি আমারে তো বললি না কিছু। তুমি এলে দিদি কাদের সঙ্গে, আর আমরা এবার জানবো কি করে যে তুমি আসবে? খুড়িমা ইতিমধ্যে কাপড় ছেড়ে এগিয়ে এসেছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া, এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এ দুর্লভ আনন্দে এক কণাও উপলব্ধি করতে পারবেন না। বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি। এই সবে বিদেশে পা দিয়েই এই ধরনের ঘটনা। খুড়িমা একগাল হেসে বললেন, ও মা গো, আমি কোথায় যাব, বলে তুমি কবে এলে গা? বুধোর মা বলে, কি ভাগ্যি করেলাম গো বামুন দিদি, হ্যাঁ বলি এই তীর্থস্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, কি আশ্চর্য কাণ্ড! কবে এলেন গো বামুন দিদি? পরস্পর আলাপ আপ্যায়নের পর বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গে সবাই মিলে থাকবে। সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠলে, মন্দির দর্শন করলে, পরদিন সকালে একত্র গরুর গাড়িতে উদয়গিরি খণ্ডগিরির যাত্রা করলে। এর পরবর্তী ইতিহাস খুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে আমার সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বন নিকুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দুই একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন। বুধোর মা কখনো পাহাড় দেখেনি জীবনে। এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে প্রথম পাহাড় দেখে সে অবাক হয়ে যায়। উদয়গিরি আরোহণ ওর জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে এ গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করবার চেষ্টা করছিলাম মাত্র। একদিন আগে যে উদয়গিরির নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘ মেদুর প্রভাতে বসে বসে বনবিহঙ্গ কাকলির মধ্যে বহু শতাব্দী পারের সঙ্গীত শুনেছিলুম, সেখানে গিয়ে বুধোর মায়ের মনের সে ভার্জিন আনন্দ। সমতল পাষাণ চত্বরের মতো শৈল শিখর, যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদি। কত বন্য লতাপাতা, কুচিলা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষ যক্ষিণী, কত নাগ নাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধোর মা বলে উঠল, কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই গো বামুন দিদি, হ্যাঁ বলি আমাদের গায়ে তো শুধু কাদা আর ধুলো, কত ভাগ্য করলি তবে এসব জায়গায় আসা যায়। আচ্ছা, ওসব ঘরের মতন তৈরি করেছে ও কারা গো পাহাড়ের গায়ে? ও হলো মুনি ঋষিদের গুহা। হ্যাঁ, মুনি ঋষিদের কি বললে বামুন দিদি? গুহা বুঝলে, গুহা মানে হলো থাকবার ফোকর। কে করেছে গো এসব? গভর্নমেন্টও? সেকালের রাজরাজরা তৈরি করেছেন। এইসব দেখলে চোখ জুড়ায় গো বামুন দিদি, কখনো তো দেখিনি এসব। পৃথিবীতে যে এমন সব জিনিস আছে তা তো কখনো জানতাম না। আর জানবই বা কি করে বলো? সেরোডা কাল তো ওই বাঁশবন, ডোবা আর গরুর গোয়াল, এই নিয়েই তো আছি। নামবার পথে একটি ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের দোরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেল। খুড়িমা বললেন, আপনার ঘর কি এখানে? স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বললে, হ্যাঁ আমার নিজের ঘর, তোমরা কোথায় যাবে? রাত দেখতে এসেছি বাংলাদেশ থেকে, তা এখানে কিছু খাবার পাওয়া যায়?
যাই, আমি মুড়ি বিক্রি করি, আর আচার আছে, লঙ্কার, আমের, কুলের। অ, কি রকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভেতর থেকে হাতে করে এনে দেখালে। সে কতকগুলো নুন মাখানো আমের টুকরো এবং কুল। খুড়িমা বা তার সঙ্গিনীরা সেসব পছন্দ করলে না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার? আমশি আর শুকনো কুল, ওর নাম নাকি আচার? হ্যাঁ, এখানে আচার তৈরি করতেও জানে না বাপু। বুধোর মা তো আচার দেখে তখন হেসেই খুন হয়েছিল। বললে, না একটু তেল, আর না একটু গুড়, না দুটো মেথি কি কালো জিরে, আচার বুঝি অমন হয়? আপনারা যেমন খান বামুন দিদি, আমাদের তো তা কিছুই হয় না। বলি, তাও তো সে ওদের চেয়ে অনেক ভালো হয়। ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্য। ট্রেনের তখনও অনেক দেরি। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বুধোর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধ্যা হয়নি। পান্ডা বললে, দেখুন মা। বুধোর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে। নীল সমুদ্র ধুধু করছে যত দূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালুবেলায়। দক্ষিণে বামে অকুল জলরাশি। খুড়িমা, বোষ্টম বউ, বুধোর মা সকলেই নির্বাক, নিস্পন্দ। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পর ওদের চমক ভাঙল। বুধোর মা আঙুল দিয়ে দেখিয়ে বলল, কি কাণ্ড বামুন দিদি, হ্যাঁ, এমন কখনো যে ঠাউর করিনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধোর মা বললে, উফ রে, কি জল। খুড়িমা বললেন, সত্যি তাই। কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বললে বুধোর মা, আচ্ছা বামুন দিদি, বলি ওপারে কি গা আছে? খুড়িমা বললেন, ওপারে ওপারে লঙ্কা দ্বীপ। হ্যাঁ, রাবণের সেই লঙ্কা? হ্যাঁ বামুন দিদি। হ্যাঁ, চলো সব, চলো এক্ষুনি গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করে আসি। জগন্নাথ বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9টার পরে জগন্নাথ বিগ্রহের সিঙ্গার বেশ হবে শুনে ওরা সকলে মন্দিরের অন্য অনেক মেয়েদের সঙ্গে বসে রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে। তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে 4-5 মাস পুরীতে প্রতি বৎসর তিনি কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে তিনি খুব ভালোবাসেন। মন্দিরে কোনো এক সাধু এসেছেন। রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন তিনি। সেসব শুনলে মানুষের মন আর ছোট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি? তাহলে সিংহ দরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন, নিয়ে যাবেন সেই সাধুর কাছে ওকে এবং ওর সঙ্গিনীদের। পান্ডা এসে ওদের বাসায় নিয়ে এলো। দোতলা ঘরের একটি কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে। দেওয়ালের গায়ে বাঁশের আড়ায় অনেকগুলি বেতের পোটলা ভরা। পান্ডা গিন্নি বললেন, ওগুলোতে ওদের জামা কাপড় থাকে। পান্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পূজা হয়।
বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনই ভক্তিমতী। দোতলার ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা, কড়ি ঝিনুকের দোলায় গৃহদেবতা বসানো, দেওয়ালে পদ্ম আঁকা, সর্বদা ধূপ ধুনোর গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তব পাঠ করে, ধপধপ করে ওদের গায়ের রং, মাথায় এক ঢাল করে কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বলে, মোর বাবা ভিতরছ পান্ডা। খুড়িমা বলেন, ও মা, সে আবার কি? রুক্মিণীর মা বুঝিয়ে বলে যে তার মানে হলো পান্ডাদের মধ্যে বড়। সিংহার বেশ করাবার একমাত্র অধিকার ওদেরই আছে। সেই জন্য ওদের উপাধি সিঙ্গারি বৃন্দাবন, সিঙ্গারি পুত্র, গোবিন্দ সিঙ্গারি ইত্যাদি। অনেক বেশি মান ওদের। দুজন গোমস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা, কটক থেকে পর্যন্ত তারা যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে ভাজা মালপোয়া। গব্য ঘৃতের সুগন্ধ তাতে ভুরভুর করছে। আরো 2-3 রকমের মিষ্টি। পান্ডা গৃহিণী বললেন, কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে, মধ্যাহ্ন ধূপ সরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছড়িদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্মা করে দিল। বুধর মা বলে উঠল, ও বামুন দিদি, কি কাণ্ড গো! হ্যাঁ, এ যে আমারে নিয়ে একেবারে নাচতে লাগলো ঢেউয়ে। বৈষ্ণব বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সাপটে এক আছাড় মারলে বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলেন। কাল রাত্রের সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজে নিয়ে গেলেন ওদের নৃসিংহদেবের মন্দিরে, প্রাঙ্গণ পার হয়ে। সেদিন মধ্যাহ্ন ধূপ সরতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছল বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো। অন্যান্য সঙ্গিনীদের খাওয়া অভ্যাস বেলা 3টার সময়। তারা বিশেষ অসুবিধা বোধ করলে না। সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুটির গীতা ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসলে সেখানে হাত জোর করে। আরো অনেক বৃদ্ধা সেখানে উপস্থিত। প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছে। বুধর মা কিছুই বুঝলে না। 4-5 বার বুঝবার চেষ্টা যে না করলে এমন নয়, কিন্তু কি যে বলছেন উনি, যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে। তবু তার চোখ দিয়ে জল এলো। কোনো কারণে নয়, এমনি। এমন সুন্দর কথা বলছেন উনি, মুনি ঋষিদের মতো চেহারা, কত বড় উঁচু মন্দির, বাবা! ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জানি এই মন্দির তৈরি করতে। পাশের এক বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে, বলি, এ মন্দির কারা তৈরি করেলো? হ্যাঁ মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন। বিরক্ত হয়ে বললেন, আহ, এক মনে শোনো না বাপু। বুধর মা অপ্রতিভ হয়ে বললে, না, তাই শুধোচ্ছিলাম। ওদিক থেকে কে যেন একজন ধমক দিয়ে বলে উঠল, আহ! আর একজন টিপ্পনি কাটলে, শুনতে তো আসে না, কেবল গল্প করতে আসে। বুধর মার বড় রাগ হয়ে গেল। একটু কথা বলবার জো নেই। বাবা, মাগিদের যদি একবার পেতাম আমাদের গায়ে, তবে দেখিয়ে দিতাম। পরক্ষণেই সে রাগ সামলে নিল। না না, সে মহাপাপী। জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে, নইলে তার সাধ্য কি যে সে এখানে আসে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো ভালো লোক, কত সব ভালো ভালো কথা। এমন সব কথা কই কেউ তো বলে না তাদের গায়ে। ওরকম বুড়ো তো কতই আছে। নলে জেলের বাবা কেদার, কাকতাড়ানে পাঁচু, শ্যামা যুগী, বেহারি কুমোর, আরো 2-1টা নাম মনে আসতে সে তাড়াতাড়ি চেপে গেল। না না, ওসব কিছু নয়। মুখে ঝাঁটা মারো মুখ পোড়াদের।
এত কাল সে কোথায় কোন গর্তে পড়েছিল। কি চমৎকার জায়গা, কি পুণ্যের জায়গাতে জগন্নাথ তাকে দয়া করে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন চলে আসছিল, তখন সে আবার কাকে জানি জিজ্ঞেস করলে, আচ্ছা, এই মন্দিরটা কে তৈরি করেলো? হ্যাঁ মা ঠাকুরন? বিশ্বকর্মা। বটে। বুধর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পিছন থেকে বললেন, ও বুধর মা, বলি অমন করে কি কথা বলতে আছে শাস্ত্র পাঠের সময়? ছি ছি, আর অমন করো না। রাত্রে বাসায় এসে বুধর মায়ের কি উৎসাহ! বলে, বলি ও বামুন দিদি, বড্ড ভালো লেগেছে গো আমার। যে কটা টাকা আছে হাতে, তা আমি এই তীর্থ ধর্মেই খরচা করব। কি ভাগ্যে ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে বসে জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। কলিকালে জাগ্রত দেবতা জগন্নাথ, যে যা কামনা করে তাই তিনি পূর্ণ করেন। কলিকালে অন্ন ব্রহ্ম, অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন দুহাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। ধ্যান ধারণা তপস্যা এসব শিখেই তুলে রাখো। অন্ন বিলৌ, শুধু অন্ন বিলৌ, অন্নদান মহাযজ্ঞ। বুধর মা এই কথাটা কিছু কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেতে পেয়ে মরেছে তাদের গাঁয়ের আশেপাশে, তখন নিজের গোলা থেকে সে মুচিপাড়ার 17 জন লোককে বিনা বাড়িতে 9-20 ধান কর্য দিয়েছিল। কেউ কেউ বলেছিল, মুচিদের ধান কর্য দিলে বুধর মা, ওদের লাঙল নেই, জমি নেই, কর্য শোধ দেবে কি করে? বাড়ি দেওয়া তো চুলোয় যাকে। বুধর মা গ্রাহ্য করেনি সেসব কথা। আজ সিঙ্গারি গিন্নির মুখে জগন্নাথের অন্নদান মাহাত্ম্য শুনে ওর বুকখানা যেন 10 হাত হলো। ভগবান তাকে ঠিক পথে চালিয়ে নিয়ে গিয়েছেন তাহলে। সবাই তাকে মন্দ বলে তাদের গায়ে, তারা এখন এসে দেখুক এখানে। সন্ধ্যাবেলা মন্দিরে ঠাকুর দর্শন করতে গিয়ে বিগ্রহের দিকে চেয়ে আজ ও ভালো করে দেবতাকে যেন বুঝতে পারলে। সে যা বোঝে, অন্নদান মহাপুণ্য। সে নিজের গোলার ধান আর বছর আকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি। গনসা মুচির ছোট ভাই ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, দিদিমা, কাল থেকে মোর খোকার পেটে 2টো দানাও যায়নি কো। একটা উপায় যদি না করেন, সব শুদ্ধ না খেয়ে মরতে হবে। ধামা বেঁধে তোমার নাতি আজ 2 দিন আগে 8 আনা রোজগার করে এনেলো, তাতে আর কদিন খাওয়া হবে বলো? 2 টাকা করে চালির কাঠা একটা হিললে করতে হবে দিদিমা। শুনে ও বললে, আচ্ছা, ধামা নিয়ে আসিস এখন মানকের বউ, ধান দেব। একজন যদি নিয়ে গেল, অমনি 10 জন এসে পড়ল। মুচিপাড়ার সব ভেঙে পড়ল ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো, খেতে পাচ্ছি না দিদিমা, ধান দাও। কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। এত দূর থেকেও জগন্নাথ দেব তা জানেন, তাই কি এত দূর থেকে তাকে ডেকে এনেছেন? সেদিন কিসের সেই সব হিজিপিজি কথা বলছিল দাড়িওয়ালা সেই সন্ন্যাসী ঠাকুর? সে কিছুই বুঝছিল না। আজ জগন্নাথ দেবের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে, তাকে অন্ন খাওয়াও, মাখাও, গোলার ধান কর্য দাও, ওদের বিনা বাড়িতেই কর্য দাও। খুড়িমাকে ফেরবার পথে সে সব কথা বললে। জ্যোৎস্না রাতে সমুদ্রের ধারে ওরা সবাই গেল, বুধর মাও গেল। কুল কিনারা নেই সেই জলে। কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধাটির সঙ্গে মন্দিরে দেখা হয়েছিল, তিনিও ছিলেন। কে একজন বড় সন্ন্যাসী, নাম শ্রী চৈতন্য।
এমন জ্যোৎস্না রাত্রে তিনি নাকি সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। উনি বলছিলেন সে গল্প। না, সে নিজে কখনো ওদের নামও শোনেনি। অজপাড়াগাঁয়ে বাড়ি, কে আর ওদের নাম শোনাচ্ছে? সে জানে কেবল পায়রাগাছির ফকিরের নাম। পায়রাগাছির ফকিরও মস্ত সাধু। সেবার তার একটা গাই গরু কি খেয়ে হঠাৎ মরে যায় আর কি। সবাই বললে পায়রাগাছির ফকিরের খুব ক্ষমতা। বুধকে সেখানে পাঠানো হলো। ফকির সাহেবের সামান্য কি ওষুধে গরু একেবারে চাঙ্গা হয়ে উঠল। ওরা সবাই ভালো, সবাই বড়, সেই কেবল পাপী। বুধর মাও দু হাত জুড়ে পায়রাগাছির ফকির সাহেবের উদ্দেশ্যে প্রণাম করে। খুড়িমা বললেন, চলো বুধর মা, বাসায় ফিরি। ভালো লাগছে তোমার? পাপ মুখে কি করে আর বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চেরোডা জন্ম পড়ে থাকি। শুধু ওই ছোট নাতনিটার মায়া। আমার হাতে না হলে সে দুষ্টু মেয়েটা তো খাবে না। এখানে বসে বসে শুধু তার কথাই বড় মনে হচ্ছিল আমার। আহা গো, কতদিন তার মুখখানা দেখিনি। বুধর মা আঁচলে চোখ মুছলে। সে রাত্রে বুধর মা ছটফট করছে। অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বৈষ্ণব বউ ওকে ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে গেল বুধর মা। সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বিষিয়ে উঠেছে। পরদিন দেখা গেল। জ্বর কমে না দেখে ডাক্তার ডেকে দেখানো হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে দেখানো হলো। 3 দিন পরে, রথের আগের দিন, বুধর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বৈষ্ণব বউ, গ্রামের সবাই ঘিরে বসে আছে, এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, কখনো আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলেছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললেন, ও বুধর মা, কেমন আছো গো? হ্যাঁ, ভালো না বামুন দিদি। বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন যাই বামুন দিদি। ওই ওই ছোট নাতনিটার জন্য মনটা কেমন যেন করে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো গো দিদি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ওসব চিন্তা ছেড়ে দাও। রাত 12টার সময় আর একবার জ্ঞান হলো ওর। জ্ঞান হয়েই বলে উঠল, ও মুখুজ্জে ঠাকুর, বলি আমার সেই 7 গন্ডা টাকা। খুড়িমা মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, কি বলছো ও বুধর মা? আমার সেই 7 গন্ডার টাকা আর শাড়ি দেবা না? হরিনাম করো বুধর মা, হরি হরি বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আম গাছের তলায় মুখুজ্জে ঠাকুরের সঙ্গে ওই সিঁদুর কৌটো গাছটার কাছে দেখা। ঘাটের পথ, লোকজনের যাতায়াত এখানে বড্ড বেশি। বলি এখান থেকে সরে চলো দেখি ওদিকে, ও মুখুজ্জে ঠাকুর। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধর সঙ্গে হঠাৎ দেখা। ওর গলায় কাছা দেখে একটু অবাক হয়ে বললাম, কিরে, গলায় তোর কাছা কেন? বুধ বললে, আগে দাদা ঠাকুর, মা নেই, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছেন। পরে একটু থেমে আবার বললে,
তিনি ভালোই গিয়েছেন, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেল, সন্ধান দিয়ে গেল না, কাউকে বলতো না তো টাকার কথা। গ্রামে সবাই বললে, রথের দিন তীর্থস্থানে মৃত্যু, কি জানি কি রকম হলো, অমন স্বভাব চরিত্রী, চিরকালের খারাপ মেয়ে মানুষ, জগন্নাথের নিতান্ত কৃপা না হলে কি আর এমন হয়, মাগির অদৃষ্ট ছিল ভালো। শেষ হলো আজকের ছোট গল্প বুধর মায়ের মৃত্যু। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।